নমস্কার, রিপাবলিক বাংলার প্রাইম টাইমে আরও একটা এপিসোড আপনাদের প্রত্যেককে স্বাগত। ভোটের প্রচার জমজমাট চলছে এবং তার মধ্যেই প্রার্থীদের সঙ্গে একান্ত আলাপচারিতা। এই মুহূর্তে এবছরের ভোট ২৬-এর ভোট সত্যি সত্যি নজর কাড়া। প্রত্যেক কেন্দ্রে নিজস্ব চরিত্র রয়েছে, নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, আর প্রার্থীরাও তাদের বেস্টটুকু দিয়ে সেই প্রচার করছেন। তার মাঝখানে এই মুহূর্তে আমাদের সঙ্গে রিপাবলিক বাংলা স্টুডিও রয়েছেন শর্বরীদি। যাদবপুর থেকে দাঁড়িয়ে এবং সর্বরিদি এই মুহূর্তে জোরদার প্রচারও চালাচ্ছেন। সর্বরিদি, কেমন চলছে প্রচার, কেমন চলছে? বেশ ভালো। আমি দুটো তিনটে করে ভাগ করে নিয়েছি। যেমন সকালবেলা যেমন ডোর টু ডোর ক্যাম্পেইনটা হচ্ছে, দুপুরবেলাতে যে সময়টা একটু সবাই বিশ্রাম নিচ্ছে, সেই সময়টা আমি বিশিষ্ট যে মানুষজন যাদবপুরে, যেমন পরশুদিন আমি গেছিলাম শ্রী প্রণব বর্ধনের বাড়িতে। উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিজ প্লেয়ার। আচ্ছা। এবং তিনি 4 বার তার জন্যে দেশের পতাকা উত্তোলিত হয়েছে, এইরকম একটা মানুষ। তো তিনি এত খুশি হলেন এবং এত ভালো লাগলো যে মনে হলো যেন নিজের বাড়িতে এসেছি, এরকম একটা ফিলিং। তো আমি চেষ্টা করছি যে বিভিন্ন দুপুরের দিকটা, ওই বিশ্রামের সময়টা যখন সবাই বিশ্রাম করছে, বিশিষ্ট মানুষের বাড়িতে যাওয়ার। এরপরে বিকেল থেকে আবার ডোর টু ডোর 4টে সাড়ে 4টে থেকে সন্ধেবেলা ওয়ার্ড বেসিস এতদিন ধরে পথসভা হচ্ছিল, আমরা যেটাকে শক্তি কেন্দ্র বলি, শক্তি কেন্দ্র ওয়াইজ হচ্ছিল। আমাদের গত 4-5 দিন 7 তারিখ থেকে শুরু হয়েছে মণ্ডল বেসিস পথসভা, মানে ওটা একটু বড় এবং লোক সংখ্যাও বেশি। তো সেইগুলোতে যে এফেক্টটা এত ভালো লাগছে যে আগে কি হতো যে একটু দূরে জানলা টানলা দিয়ে লোকজন শুনতো, এখন সামনে এগিয়ে আসছেন, দাঁড়িয়ে থাকছেন, বয়স্করা মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন, কাল এক ভদ্রমহিলা জড়িয়ে ধরে কাঁদছেন। মানে আমি আপ্লুত, অনেস্টলি, মানে আমারও চোখে জল এসে যাচ্ছে। কাল এক ভদ্রমহিলা এমনভাবে কাঁদছিলেন, বললেন আমার বাড়িতে 2টো মেয়ে, এবং দিদি আপনি এই যে বলছেন যে আমরা চাই আমাদের সন্তানরা কেউ যেন বাইরে না যায়, তো আমার 8-9-এ পড়া 2টো মেয়ে, আমি ভাবতেই পারি না তাদের ছেড়ে থাকবো। তো একজন মা এটা বলছেন, অনুভব করছেন, কাঁদছেন, জড়িয়ে ধরছেন বয়স্ক মানুষেরা। তো এটার একটা অন্য অনুভব, এবং যাদবপুর একটা অন্য বার্তা দিচ্ছে। আর আরেকটা কথা, তুমি যাদবপুরে থাকো, তুমি জানো যে যাদবপুরের মানুষ না বারবার পরিবর্তনের হাত। আমি জাস্ট এটাই বলতে যাচ্ছিলাম যে যাদবপুর এমন একটা কেন্দ্র, যাদবপুর সবসময় এক্সপেরিমেন্ট করেছে এবং যাদবপুর কিন্তু অনেক বড়, মানে বড়সড় নেতাকেও চিৎপটাং করে দিয়েছে। সোমনাথ চ্যাটার্জি, ইনফ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কেন্দ্র থেকে উত্থান, মানে ভাবা যায় না যে সিপিআইএম এর বাগ্মী নেতা সোমনাথ চ্যাটার্জি যখন তিনি পরাজিত হলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নবাগতা একদম রাজনীতিতে। এবং এইরকমটা বারবার হয়েছে, মানে আবার ধরো, মানে একবার পর একটা মালিনী ভট্টাচার্য, কৃষ্ণা বসু, কান্তি গাঙ্গুলি, একটার পর একটা, এবং লাস্ট যেটা ভীষণভাবে, এবং যেটা মনে হতো যে বাম, মানে যাদবপুর মানে বোধহয় বামগড়, সেরকম কিন্তু হয়নি। একদম যাদবপুর চরিত্র পরিবর্তন করে দিয়েছে, মানে একদম বাম ফ্রন্টের আমলে জিতিয়েছে নবাগতা মমতা বন্দ্যোপাধ্যায়কে, আবার তৃণমূল কংগ্রেসের আমলে জিতিয়েছে সিপিএম কে, এবং ছত্রে ছত্রে পরিবর্তন। একদম। এবং এবার যাদবপুরে কি মনে হচ্ছে, পদ্ম ফুটবে? একদম ফুটবে, পরিবর্তন হবে, একদম হবে। যাদবপুরের মানুষের আমি যে অনুভব, উচ্ছ্বাস, আবেগ এবং যে ভাইবস আমি দেখতে পাচ্ছি, তাতে মানে একটা হয়তো যে সকালবেলা বেরোচ্ছি, গিয়ে যেখানটা দাঁড়াচ্ছি, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, যারা চালক ভাইরা, ফুটপাতে যারা সবজি বিক্রি করে, তাদের যে মানে ভিড়ের মধ্যে দিদি ভিক্টরি দেখাচ্ছে, থামস আপ দেখাচ্ছে। অনেকে মানে সামনে আসতে পারছেন না বা বলতে পারছেন না, বাস দূর থেকে একটা কিছু বলছে, বলতে পারছে না অনেক মানুষ। আমার এজেন্ডা কি যাদবপুরের জন্য? দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, সিন্ডিকেট মুক্ত, ভয় মুক্ত যাদবপুর গড়ে তোলা। আমার এটাই, আমার একদম, আমি
আচ্ছা, এই যে সিন্ডিকেট মুক্ত বলছেন, মানে আপনি কি জানেন যে আপনার বিপক্ষে তৃণমূল কংগ্রেসের যিনি রয়েছেন তার নামের একটা বিশেষণ রয়েছে, একটা একটা উপাধি তিনি পেয়েছেন স্থানীয় লোকজনের। আমি জানি না কি এমন রহস্য রয়েছে, কারণ আমি অনেক পরে সেখানে এসেছি, তো সেখানকার মানুষজনেরা তাকে একটা ডাক নামে ডাকে। সেই ডাক নামটা হচ্ছে নামের আগে আবার একটা বিশেষণ বসিয়ে দিয়ে ডাকে। তো সেটা কি খবর এসছে, কানে এসছে? নিশ্চয়ই ওখানে লেখা হচ্ছে, উনি লিখছেন, বিদায়ী যিনি বিধায়ক আছেন লিখছেন যে যাদবপুরে তার নাম নিয়ে লিখছে থাকবেন হৃদয় জুড়ে। আর সেইটা সবাই বলছে হৃদয় জুড়ে থাকবে না, তা গ্যারেজ জুড়ে উনি আছেন, গ্যারেজ জুড়ে উনি আছেন। তো এটা মানুষ বলছে। হ্যাঁ, মানে শোনা যায় নাকি যে কটা প্রমোটিং হয় বা ফ্ল্যাট ওঠে সেখান থেকে ওখানকার বর্তমান বিধায়ক নাকি তার ডাকনাম যিনি মলয় তিনি নাকি একটা গ্যারেজ রেখে দেন। শুনেছি এবং সেটা ওখানকার মানুষজনও বলছেন যে হৃদয় জুড়ে উনি আছেন কি নেই আমরা জানি না দিদি, গ্যারেজ জুড়ে উনি আছেন, এরকমটা বলছেন সবাই স্থানীয় মানুষেরা। তো দেখো, আমি সৌজন্যতার রাজনীতি বিশ্বাস করি, শিষ্টাচারের রাজনীতি বিশ্বাস করি। ফলে আমার উল্টো দিকে যারা দাঁড়িয়েছেন তারা আমার থেকে বয়সে প্রবীণ, রাজনীতিতেও প্রবীণ। ফলে আমার তাদের রাজনীতি নিয়ে ব্যক্তি আমার কিছু বলার নেই। কিন্তু আমি একটা জিনিস জানি, আমার উল্টো দিকে যে তৃণমূল কংগ্রেস প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার আকর। তো আমি বিভিন্ন মঞ্চে যেটা বলছি যে তৃণমূলকে ভোট দেওয়া মানে আসলে তো যে মেয়েটি সরকারি প্রতিষ্ঠানে একজন প্রতিভাবান ডাক্তার কন্যা যাকে নির্মমভাবে খুন করা হলো, যার সমস্ত তথ্যগুলোকে রাতের অন্ধকারে লোপাট করা হলো যাতে কিছুতেই সে না জাস্টিস পায়, এবং তার মা যখন জাস্টিস চেয়ে সামনে এসে লড়াইয়ে দাঁড়ালেন তখন আবার তার উপরে আক্রমণ শানানো হলো। তো এই যে তৃণমূল, তাহলে পরে তৃণমূলকে আবার জেতানো মানে অভয়ার খুনিকে জেতানো, তৃণমূলকে আবার জেতানো মানে ঠান্ডা ঘরে বসে যারা চাকরিটা চুরি করেছেন, যে সমস্ত মেধাবী ছেলেপুলেগুলো যারা যোগ্য প্রার্থী হওয়ার পরেও রাস্তায় বসে রইল, যাদেরকে জুতো পেটা করা হলো, লাঠি পেটা করা হলো, পিএইচডি স্কলারদের রক্তাক্ত করা হলো, তাদের সমর্থন হবে যদি তৃণমূল আবার জেতে। তৃণমূল আবার জেতা মানে সন্ত্রাস বাড়া, দুর্নীতি বাড়া, খুন বাড়া, বোম বাড়া, বন্দুক মানে সমস্ত রাজ্যটা আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, দুর্নীতি পরায়ণ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের নাম। 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছে ইংরেজি মিডিয়াম স্কুল। এবং সম্ভবত আমি যখন আমরা যাদবপুরের কেন্দ্র নিয়ে কথা বলছি, যাদবপুরে সম্প্রতি একটা সরকারি স্কুল তার মাঠ জবরদখল হয়ে যাচ্ছিল এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা নেমে তারা প্রতিবাদ করেছেন। কোনো নেতা, মানে খুব দুর্ভাগ্যজনক বিষয়, কোনো নেতা সেটা প্রোটেস্ট করেনি। বিধায়ককে ফোন করলে বিধায়ক বলে পুলিশের কাছে যান, অমুকের কাছে যান, তমুকের কাছে যান, কোনো জায়গাতে বিধায়ক এসে কোনো প্রবলেম সলভ করেনি। এবং আমি বলছি এলাকায় একটা বাড়ি ভেঙে পড়ে গেল হুড়মুড়িয়ে, এতবার ধরে বিধায়ককে ফোন করা হলো, উনি অনেক পরে ভেঙে চুরমার হয়ে যাওয়ার পর তিনি গিয়ে ওখানে পৌঁছলেন। একদম একদম একদম। এবং আমি তোমায় বলছি গতকাল একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে বাঘাযতীন থেকে রানীকুঠি, এই যে একটা অটো রুট আছে জানো তো ওই দিকটাতে, বাঘাযতীন থেকে রানীকুঠি। এবার আমি যেহেতু ভীষণ না মানুষের সঙ্গে থাকি, আমার ওই ঠান্ডা ঘরে বসে বন্ধ গাড়ির কাঁচ লাগিয়ে আমি রাজনীতিটা করি না। আমি মেট্রোতে যাতায়াত করি, আমার খুব তাড়া থাকলে যদি আমার সময় না, মানে হয়তো কোনো গাড়ি বা কারো কোনো কার্যকর্তার বাইক পেলাম না, আমি দরকার পড়লে অটো করেও চলে যাই, কারণ আমার মনে হয় যে তাতে সাধারণ মানুষের সঙ্গে কানেক্টিভিটি বাড়ে। তো আমাকে যেহেতু ওই অঞ্চলে যে অটোটা, যে রুটটা, অটো চালকরা আমাকে পার্সোনালি চেনে, আমাকে কালকে 3-4 জন অটো ভাই একসঙ্গে করে তারা আমায় ফোন করেছে। আনলাম যে বলুন, বলছে দিদি বাঘাযতীন থেকে রানীকুটির যে অটো স্ট্যান্ডটা, সেই অটো স্ট্যান্ডটা দীর্ঘদিনের অটো স্ট্যান্ড, মানে দীর্ঘ বছরের, সেই অটো স্ট্যান্ডটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, অটোগুলোকে উঠিয়ে দিয়ে পেছন দিকে একটা নিয়ে যাওয়া হয়েছে। এবং ওই অটো স্ট্যান্ডটাকে এই জন্য ওঠানো হয়েছে যে বিএসএনএল এর একটা অফিস আছে, সেইখানটাকে নাকি ভেঙে মল বানাবে। আচ্ছা, ইয়েস। এবং এইটা তারা বলছেন যে দিদি আপনাকে আমরা চিনি, আপনি আমাদের সঙ্গে যাতায়াত করেন, আপনাকে আমরা রাজনীতিবিদ হিসেবে, আর্টিস্ট হিসেবে যত না চিনি, আপনি সাধারণ মানুষের পাশে থাকেন, একজন সমাজকর্মী। কারণ আপনি কোভিডের সময় আমাদের বাড়িতে গেছিলেন, আমাদের খাবার দিয়েছিলেন, বয়স্ক লোকেদের আপনারা ইনজেকশনের ব্যবস্থা, আপনাকে আমরা চিনি। তো
তো আপনাকে আমরা বলছি দিদি, এই যে রানীকুটি থেকে অটোটা উঠিয়ে দেওয়া, এটা আর কিছু না, ওই বিএসএনএল এর বিল্ডিংটা ভেঙে মল হবে, জায়গাটাকে নাকি ক্লিয়ার দেখাতে হবে। তো এই যে সাধারণ মানুষ, কিন্তু প্রচুর একসময় প্রচুর পুকুর ছিল, সেগুলো এখন আর কোনো না, অস্তিত্ব নেই। এবং অদ্ভুত, তুমি ভাবতে পারবে না, পুকুরের সংখ্যা ক্রমশ কমছে, একদম পুকুর ক্রমশ ছোট হচ্ছে, এগুলো সমস্ত হতে থাকছে। 99 নম্বর ওয়ার্ড যেটা যাদবপুরের, সেইখানের একটা পুকুর গত পরশুদিন আমরা মানে ডোর টু ডোর করতে করতে যাচ্ছি, একটা পুকুরকে ছোট করা হচ্ছে আর কি, মানে পুকুরটাকে মানে তার ব্যবধানটাকে ছোট করা হচ্ছে, এবং স্থানীয় লোকেরা বলছেন যে দিদি জানো এরকম করতে করতে বুঝিয়ে দেবে, এইরকম ফেলতে ফেলতে মাল ফেলতে ফেলতে মাল ফেলতে ফেলতে এক সময় এটাকে বুঝিয়ে দেবে। আমাদের পতাকা ছিঁড়ে বান্ডিল করে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে, এবং মানুষ, সাধারণ মানুষ কারা করছে, কারা করছে মানে নিশ্চয়ই তৃণমূল করছে, আবার তৃণমূলের বি টিম সিপিআইএমও করছে। তৃণমূল তো সিপিএম এর এখানে মানে মানে এর আগে আমি বলে দেখলাম যে 24-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে সায়নী ঘোষ যতটা ভোটে জিতলেন ঠিক অতটাই ভোট পেয়েছিলেন সৃজন। তো এইবার মানে তারপর থেকে লোকজন বলা শুরু করছে যাদবপুরে তাহলে কি এবারও সিপিএম ভোট কাটুয়ার ভূমিকা পালন করবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সেই জন্যই এখানে রাখা যে যাতে একটু বেশি করে ভোট কাটতে পারে বা মোটামুটি ভোট কেটে তৃণমূলের যাত্রা মানে মসৃণ করতে পারে। এনাদের উদ্দেশ্য তো তাই, মানে এনারা তো জেতার উদ্দেশ্যে লড়ছেন না, এটা বুঝতে হবে। মানে আমার দেওয়াল নিয়ে নাকি এটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, সেটিং হয়ে গেছে যে তৃণমূলের সমস্ত দেওয়াল ছিল সেখান থেকে কিছু দেওয়াল নাকি সিপিএম এর জন্য এখন খালি করে দেওয়া হচ্ছে। না, সেটা তো করতেই হবে, তার কারণ লড়াইটা তো একমুখী, মানুষ ভার্সেস তৃণমূল, মানে মমতা অ্যান্ড জনতা, মাঝখানে দাঁড়িয়ে রয়েছে বাম। ভোটটা কেটে, জনতার ভোটটা কেটে মমতার দিকে ঠেলে দাও, এটাই তো উদ্দেশ্য। আচ্ছা, আপনার তো জন্ম বোধহয় এই দিকেই না? নিশ্চয়ই। কোথায়? না, জন্ম আমার আসানসোলে, কিন্তু আমি দীর্ঘ সময় আমি যাদবপুরে, মানে বিয়ের পর না তার আগেই? আমি আমার পেশাগত কারণে আমি কলকাতায় চলে যখন মানে এসেছিলাম, একদম ডেডিকেটেড টু অভিনয় আর কি, সেই সময় তখন চলে আসা। এবং তারপরে আমার 25 বছরের ফিল্ম ক্যারিয়ার, তো গত 5টা বছর যখন এরা আমাকে কাজটা বন্ধ করে দিল, আমাকে যখন আমি আর শুটিংয়ে যেতে পারলাম না, আমি অডিকোলনের গন্ধটা মিস করতাম, আমি মেকআপের গন্ধটা মিস করতাম, আমি অ্যাকশন কাট শব্দগুলো মিস করতাম, খুব খারাপ লাগতো। তো কিন্তু একটা জিনিস, রাজনৈতিক পরিচয় মানে বিজেপিটাকে সিলেক্ট করে নিয়েছেন বলে তাই টালিগঞ্জে কাজ করা বন্ধ হয়ে গেল? না, বিজেপিটা তো সিলেক্ট করবো, কারণ আমি দেখো বিচার পরিবারের মেয়ে, আমি যে পরিবারের মেয়ে, আমি যদি কোনোদিন রাজনীতি করব এটা ভেবে থাকি, তাহলে আমি ভারতীয় জনতা পার্টি করব, এবং সেটা শেষ অবধি করব, আমৃত্যু করব, এটাই আমার দল। কিন্তু কথা হচ্ছে আমার এটা তো ধারণা ছিল না যে ফ্রন্টওয়ার ওয়ারিয়ার হলে পরে আমার যেটা পেশা, যেখানে আমার পরিচয় আমি একজন শিল্পী, সেটা যে নষ্ট হয়ে যাবে এ ধারণা ছিল না। যদিও এ ধারণা এখন অনেকেরই হচ্ছে, মানে সেটা বিজেপি করেন এমন অনেক আর্টিস্ট, ডিরেক্টর, প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ানস, তাদের অনেকেরই হচ্ছে যে তারা বিজেপি করেন বলে তারা বাড়িতে বসে আছেন। টালিগঞ্জের একটা অদ্ভুত ইকুয়েশন দেখি, আমি জানি না যেহেতু প্রসঙ্গটা উঠলো তাই ইন্ডাস্ট্রি, কারণ যাদবপুর অঞ্চলে প্রচুর মানুষ রয়েছেন যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, সেজন্যই প্রশ্নটা করা। আমি দেখেছি যে বিজেপি রুদ্রনীলার সঙ্গে কথা বলেও দেখেছি, এখন আপনার সঙ্গে কথা বলেও দেখছি, মানে কিন্তু অদ্ভুত রকম ভাবে যারা একটু ইনক্লাইন টু লেফট, মানে তারা বামপন্থী বা বামেদের দিকে ঘেঁষে রয়েছেন, তাদের সঙ্গে বিভিন্ন মিটিং মিছিল বিভিন্ন সময় দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জটা এতটা কড়া চ্যালেঞ্জ হয় না। তারা, আমি জানি না, ওনারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অপশন, নিজস্ব একাডেমি, নিজস্ব জায়গা, স্কুল, মানে নিজের, যেমন ধরুন থিয়েটারটা, হ্যাঁ থিয়েটার স্পেসিফিক্যালি ভাবে থিয়েটার কমিউনিটিটা তো ভীষণভাবে এখনো মানে বামপন্থী মানুষেরাই তারাই কন্ট্রোল করছে, মূল জায়গায়, কন্ট্রোলিং জায়গাতে তারা রয়েছেন। কোথাও অসুবিধা তো সেরকম হয় না, না, মানে একটা দুটো ব্যতিক্রম থাকে, একজন দুজন ব্যতিক্রম রয়েছেন সব জায়গাতে, না, কিন্তু সিংহভাগটা যেন তারাই এখনো কন্ট্রোল করে যাচ্ছে। বিষয়টা অন্য ব্যাপারটা, যেটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করলাম সেটা হচ্ছে যে আসলে সিপিআইএম বা বামেরা এখন তারা জানেন যে তারা তো কিছুতেই তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ
এইটা তারা করতে পারবেন না। তাদের ইচ্ছে আছে কিনা সেটাও আমি জানি না, কারণ সদিচ্ছে থাকলে তার সৎ আচরণও হতো। আমি জানি না তাদের আর ইচ্ছেটাও আছে কিনা। ইচ্ছে থাকলে তৃণমূলের সঙ্গে কোনো রকম সংযোগ সম্পর্ক করা যায় কি, যায় না। আর যারা যায় মানে কেন্দ্রে যায়, হ্যাঁ, কেন্দ্রে তারা জোটে রয়েছেন। আরে সেই আমি জানি না আপনি এটা প্রচারে কখনো বলেছেন কিনা। নিশ্চয়ই বলি যে যখন গণশক্তির ছবি ওঠে তখন মমতা থাকেন না, আবার যখন অন্য ছবিটা ওঠে তখন আবার সীতারাম ইয়েচুরি থাকতেন না, বা এনাদের যারা তারা থাকতেন না। এটা আমরা জানি, বিষয়টা তা নয়। ব্যাপারটা হচ্ছে কি, পশ্চিমবঙ্গে মানে মানুষের কাছে আমরা যেটা তুলে ধরছি যে দেখুন, বামেরা ভোট লড়ার জন্যে বা জেতার জন্যে লড়ছেন না, আমরা জেতার জন্য লড়ছি। আমাদের সিঙ্গল এজেন্ডা তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ, আমার সিঙ্গল এজেন্ডা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ভয়মুক্ত, সিন্ডিকেট মুক্ত যাদবপুর গড়ে তোলা, সিঙ্গল এজেন্ডা। কিন্তু বামেদের হচ্ছে ভোটটা কেটে দেওয়া। তাদের কি, তাদের উদ্দেশ্য কি? তারা তো জানেন যে তারা তো জিতলে সরকার করতে পারবেন না, পারবেন না। তো এখন তো শোনা যাচ্ছে নাকি অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি হয়। না, সেটা তো ওই অষ্টম আশ্চর্যের মতন। কি আশ্চর্য, সেটা তো আশ্চর্য, যেরকম অষ্টম আশ্চর্য আমরা বলি, এরকম একটা ভাবছেন। ওটা নিয়ে ছেড়ে দাও, এগুলো ফালতু কথা যেগুলো আলোচনা করে ওনারা হঠাৎ করে প্রাসঙ্গিক হয়ে উঠছেন, ভেসে থাকতে চাইছেন, এগুলো আমরা ধরছিও না, ভাবছিও না। আমার কথা হচ্ছে যে এনারা চাইছেন ভোটটা কেটে তারা তৃণমূলকে জেতাতে। আমরা প্রত্যেকে যারা আমরা প্রচারে থাকছি, আমরা বলছি যে ভোট দেবেন কাস্তে হাতুড়িতে, বিধায়ক পাবেন তৃণমূলের। ভোট দেবেন কাস্তে হাতুড়িতে, সাংসদ পাবেন তৃণমূলের। এবার আপনারা যারা মতাদর্শের জায়গা থেকে ভোটটা দেন বলে দাবি করেন, তাহলে আপনারা ভোটটা দিচ্ছেন আপনাদের মতাদর্শে, কিন্তু জিতছে তো তৃণমূল। তাহলে একটাবার অন্তত নিজের ভবিষ্যৎ সন্তানদের কথা ভেবে আগামী প্রজন্মকে মাথা তুলে বাঁচার জন্যে আপনাদের মতাদর্শকে একটু পাশে সরিয়ে, একটু বুকে পাথর রেখে, আমরা যারা বাবা মা, আমরা তো আমাদের সন্তানদের জন্য সব করি তো। আমরা বাবা মারা আমাদের সন্তানদের মুখে হাসি ফোটাবার জন্যে, আমাদের সন্তানরা মাথা উঁচু করে বাঁচবে, তারা পড়াশুনো শেষ করবে, ঝকঝকে তাদের ভবিষ্যৎ হবে, ক্যারিয়ার হবে, তারা কাজ সেরে বাড়ি ফিরে বাবা মায়ের সাথে বসে গরম চায়ের কাপে চুমুক দিয়ে তারা সারা দিনের গল্প করবে। আমরা তো এটা চাই। তাহলে পরে সন্তান এসে মা বাবার কাছে থাকতে পারে, তাহলে পরে আমাদের এই যে প্রাপ্তিটা, তাহলে পরে আমরা যেটা বলছি প্রচারে, যে একবারের জন্য বাবা মা হয়ে, একদম রং না দেখে, মতাদর্শ না দেখে, বাবা মা হয়ে আমার সন্তান মাথা উঁচু করে বাঁচবে, এইটা দেখে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়া হোক। কারণ আমরা দেখলাম সংকল্পপত্র ঘোষণা হয়েছে, 4টে টাউনশিপ তৈরি হচ্ছে, শিল্প টাউনশিপ, চিমনি দিয়ে গলগল করে বেরোবে ধোঁয়া। আমাদের ছেলে মেয়েদেরকে আর যেতে হবে না। এখানে আমার এক কার্যকর্তা লিখেছেন যে আমার মেয়েটা নার্সিং পড়তে চায়, তাই যাবে ব্যাঙ্গালোরে। আমার ছেলে টাটাতে চাকরি করে, আমার ছেলে গুজরাটে থাকে, টাটায় চাকরি করে। আমি আবার অতি বাঙালি, জয় বাংলা বলি, বুকে ব্যথা হলে আমি চেন্নাইতে চলি। বুঝলে, এইটা হচ্ছে অবস্থান। তা আমার কথা হচ্ছে, না মেয়েটাকে ব্যাঙ্গালোরে যেতে হবে, না ছেলেটা গুজরাটে যাবে। আপনাকেও স্বাস্থ্যের জন্য চেন্নাই যেতে হবে না। 5টা বছর ভারতীয় জনতা পার্টিকে কাজ করার সুযোগ দেয়া হোক। টেস্ট কেস দেখি না। আমরা তো দেখ, এই যে মহিলাদের সহায়তা করা, সহায়ক শক্তি হিসেবে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা করে দেব। কেন? যাতে একটি মা, সে যেন একটা LIC করতে পারে, সে যেন বাচ্চার 2টো টিউশনের ব্যবস্থা করতে পারে। অনেকেই বলছেন যে এটা কি আদেও বিজেপি তো বলছে, কিন্তু মানে যেটা লক্ষ্মীর ভান্ডার চলছে এখন 1500, সেটা 3000 হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার, যেটা আপনাদের সংকল্পপত্র রয়েছে। কিন্তু অনেকেই তৃণমূল বলা শুরু করেছে এটা কি আদেও দেবে, আদেও কি সম্ভব? কিন্তু অন্যান্য রাজ্যে তো চলছে। আমার বক্তব্য একদম। এবং যে রাজ্যগুলোই বিজেপি শাসিত রাজ্য, স্বর্ণালী, সেই রাজ্যগুলোতে যে বাচ্চাগুলো আছেন, আমাদের জেনজি যে সেকশনটা, তাদের সঙ্গে তাদের বাবা মারা কথা বললেই তারা মোবাইল খুলে দেখিয়ে দেবে যে যে রাজ্যে বিজেপি শাসিত রাজ্য, সেখানে তার কি ইনফ্রাস্ট্রাকচার, তার শিল্প, তার কাজ, তার জীবিকা, তার সমস্তটা কি ঝকঝকে জায়গায়। কেন তারা চলে যেতে চাইছে বারবার? শিল্প, কাজ, জীবিকা তো রয়েছে। আমি আপনার কেন্দ্র নিয়ে বলি যে এখানে সাধারণ মানুষের একটা মারাত্মক অভিযোগ, সেখানে এখনো পর্যন্ত যাদবপুর বিধানসভা কেন্দ্রে সবাইকার বাড়িতে আয়রন মুক্ত জল পৌঁছয় না। আরে জল নিয়ে তুমি ভাবতে পারবে না। জলের জন্য বড় বড় ট্যাঙ্কি তৈরি হয়, কিন্তু সেখানে জল আসে না, সেটা ফাংশন করে না। না,
এবং আধা জায়গায় এখনো পর্যন্ত সেই আয়রন, সেই ওই মানে যেটাকে বলা হয় কি হার্ড ওয়াটার, সেই জল এখনো পর্যন্ত এবং আমি পৌঁছচ্ছে। তোমায় বলছি গার্ডেন রিচের ফ্রেশ জল সেখানে নেই। পৌঁছয় না। এই নিয়ে দুটো মজার কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের 104 নম্বর ওয়ার্ডে যাদবপুরের ইস্টার্ন পার্ক, পাটওয়ারি পাড়া, এই সমস্ত অঞ্চলগুলোতে আমি যখন প্রচারে, মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে হাত ধরে বলছে, দিদি আপনি কোভিডে ভাত দিয়েছিলেন, আমরা আপনাকেই চাই, আপনি আমাদের জল দেবেন। মানে একদম সাদা। আচ্ছা, আরেকটা মজার কথা শোনো, পূর্বালোক অঞ্চলে যেখানে বিকাশবাবু থাকেন, সেখানে প্রচারে গেছি, সমস্ত মানে কি লজ্জা, সাধারণ মানুষ বেরিয়ে এসে বলছে, দিদি এখানে তো জলের ভয়ঙ্কর কষ্ট, গার্ডেন রিচের জল ঢোকে না। বিকাশবাবু তখন তিনি মেয়র, তিনি গার্ডেন রিচের জলের লাইন করে নিয়েছিলেন, তারপর যখন পাড়ার লোক হই হই করে তখন সেই লাইনটা কাটতে উনি বাধ্য হন। তখন বলছেন এই হচ্ছে মানসিকতা একজন মেয়রের, এই হচ্ছে মানসিকতা। ফলে আমরা দিদি কিচ্ছু জানি না, আমরা তোমাকে জানি। তুমি সেই মানুষ যে কোভিডের সময় যখন ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, বয়স্ক মানুষদের নিয়ে নিয়ে গিয়ে অটোয় করে করে ভ্যাকসিন দিয়েছো, কিচ্ছু দেখোনি কে সিপিএম করে, কে বিজেপি করে, কে তৃণমূল করে। আমরা তোমায় চাই, তুমি আমাদের জলকষ্ট। 105 নম্বর ওয়ার্ডে গেছি, নোংরা জল, নোংরা নালির থেকে পড়া জল, তার উপর দিয়ে বাচ্চারা স্কুলে যাচ্ছে। মায়েরা বলছে দিদি এই নরক থেকে বাঁচান। মানে আমার কথা হচ্ছে যে 2026 সালে এইগুলো ইস্যু হওয়ার কথা কি? এগুলো কি ইস্যু হওয়ার কথা? 15 বছর যারা সরকারে থাকলো তাদের এখন আপনাদের সঙ্গে কম্পিটিশন করার জন্য প্রতিযোগিতায় নেমে তাদের এখন বলতে হচ্ছে মাছ মাংস এই ওই হাস্যকর, বলেছে মানে যে রুই কাতলাকে তারা এখন নামাচ্ছে না না, যুদ্ধে। এবং এত বড় বড় গুরুত্বপূর্ণ ইস্যু, সেই ইস্যুগুলো নিয়ে আর কথা বলার কোনো জায়গা নেই। আর তো বলতে পারবে না, তার কারণ এই যে বলছিল যে বিজেপি এলে মাছ খেতে দেবে না। আরে আমরা বাঙালি, আমরা চুনো মাছের ঝাল খাবো ভাই, আমরা দই কাতলা খাবো, আমরা ইলিশ মাছের পাতুরি খাবো, ভেটকির ফ্রাই খাবো। এটা কি আমাদের কি করলেন? আমরা দেখলাম যে সংকল্পপত্রে ঘোষিত হয়েছে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে প্রধান মৎস্য রপ্তানিকারক রাজ্য হিসেবে উন্নীত করা হলো। তা এটা বলার আর কোনো জায়গা আছে? আছে কোনো জায়গা? আর এই সমস্ত আমরা মানুষকে শুধু একটাই, মাছ মাংস না খেতে পাওয়ার জন্য তো আমি জানি না যে আপনারা কি মানে বরাবরই এপারের নাকি ওপার থেকে আসেন? না, আমার বাবা একদম খাঁটি ঢাকার বাঙাল। ঢাকার বাঙাল। একদম। তাহলে আপনাকে তো প্রশ্ন করাই যায়, আমাকে বলুন যে বাংলাদেশের লোকজনেরা যারা মানে ঢাকা, যশোর, খুলনা, ময়মনসিংহ, সেখান থেকে যারা চলে এসেছিলেন, তারা কি মাছ মাংস খেতে পারেননি বলে চলে এসেছিলেন? মানে মাছ মাংসটা কি সেদিন কোনো ইস্যু ছিল? আমাদের রাজ্যে শামশেরগঞ্জ, ধুলিয়ানে যারা রাতারাতি কোলে বাচ্চা নিয়ে, গর্ভবতী মহিলা 6 মাসের বাচ্চা নিয়ে এক একজন, তারা রাতারাতি বাড়িঘর ছেড়ে পালিয়ে গেলেন, তাদের কি মাছ মাংস পড়েনি বলে পাতে তারা পালিয়ে গিয়েছেন? মানে এই যুক্তিগুলো এখন এনারা দিচ্ছেন কি? না না, দিচ্ছেন। এবং আমি আমার প্রচারে যেটা ভীষণভাবে বলছি যে বাই চান্স কি মাছ টাছ নিয়ে প্রচার করছেন নাকি? না না না, আমি যেটা বলছি যে যাদবপুরের মাটি উদ্বাস্তু মানুষের আশ্রয়। যাদবপুরের মাটি হচ্ছে সেই মাটি, গড়ে উঠেছিল একের পর এক কলোনি, এবং শিয়ালদা স্টেশন থেকে বুকে কুলদেবতাকে আঁকড়ে ছেলেপুলেগুলোকে কোলে কাঁখে নিয়ে বউটার হাত ধরে একটা পুঁটলি নিয়ে মানুষ শিয়ালদা স্টেশন থেকে লাখো মানুষ এসেছিল যাদবপুরের মাটিতে ধুতির খুঁটটা খুলে, যতটা ধুতিটা লম্বা ততটাতে শালবলগা পুঁতে মাথার উপর প্লাস্টিক দিয়ে তাদের নতুন দিনযাপন। আর ছেড়ে কি এসেছিলেন? গোলা ভরা ধান, পুকুর ভরা রুই কাতলা মাছ, বাড়িতে গৃহদেবতার মন্দির, এই সমস্তটা আম কাঁঠাল সবটা ছেড়ে একটা প্লাস্টিক মাথায় তাদের জীবন শুরু হয়েছিল। এবং এখনও যাদবপুরের প্রতিটি বাড়িতে, বিভিন্ন ওয়ার্ডে, 10টা ওয়ার্ডের 75 থেকে 90 বছরের মানুষ আছেন যারা সেই দিনগুলো ভোলেননি, একদম ভোলেননি। তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু গত কিছু বছর ধরে তারা যা দেখছে, যে স্মৃতি তারা ভুলতে চেয়েছেন সেটা আবার তার রিপিট টেলিকাস্ট হচ্ছে। তারা যখন দীপু দাসকে ওপারে দেখছে, এপারে হরগোবিন্দ দাসকে দেখছে, তারা যখন মহেশতলা দেখছে, তারা যখন ধুলিয়ান দেখছে, তখন তাদের যখন বলছেন, শাসক দলের কোনো নেতা যখন বলছেন যে যারা জন্মগ্রহণ করেনি ইসলামে তারা হতভাগা, তারা দুর্ভাগা, এই কথাগুলো যখন তারা শুনছেন, তখন তাদের কোথাও গিয়ে সেই দিনগুলো আবার মনের মধ্যে আসছে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত
আমাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। এবং বলা হচ্ছে যে তাদেরকে আমরা ইসলামের দাওয়াত দিয়ে নিয়ে আসবো একদম তাদের ইমানের জন্য। তাহলে আমি তোমায় বলছি, আমি প্রচারে গেলে লাঠি ঠুক করে লাঠি, হাত কাঁপছে, বুড়ো মানুষ, মানে আমাদের আমি কি বলবো, মানে আমার সর্বদাই এরাই তো সিপিএম এর ভোট ব্যাংক ছিল এতদিন পর্যন্ত। এবং এরা সিপিএম এদের জন্য অনেক কিছু করেছে, তাদের সেই সময় নিয়ে আসা, তাদেরকে তাদের জমি বাড়ি জায়গা এই সমস্ত করা, তাহলে তাদের সেই আস্থাটা টলমলো হলো কেন? আমি আরেকটা প্রশ্ন করব যে আস্থাটা যেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস তারা কমরেড, তারা মুর্শিদাবাদে বসে তারা সিপিএমটাই করে এসছে, একদম তাদেরকে যারা খুন করলো বাড়িতে এসে হিন্দু বলে কচুকাটা করে দিয়ে গেল, তাদের লয়ার হচ্ছে সিপিএম নেতা, তাদের লয়ার সিপিএম নেতা। সিপিএম গিয়ে বলছে যে আমার তো আইনজীবী তো প্রফেশন, আইনজীবী তো আলাদা পেশা, বলে তারা হরগোবিন্দ দাস, চন্দন দাসের যারা খুন করলো মার্ডারার তাদের লয়ার হয়ে গেলেন। একদম রুফাকেলের লয়ার আমাদের সব্যসাচী চ্যাটার্জি সম্ভবত। একদম। এবং আমার কথা হচ্ছে যে দেখুন, আপনারা তারা বলে এই সিপিএম কে তারা আর চাইছে না, সিপিএমটা বদলে যাদবপুর এক রয়েছে, সিপিএম বদলে গেছে একদম। এবং বয়স্ক মানুষগুলো, আমার যেটা মানে আমি কোট করছি তোমাকে, চায়ের দোকানে থুতথুরে বুড়ো মানুষ লাঠি হাতে আমার মাথায় হাত রেখে বলছে যে জীবনে কোনোদিন অন্য কোথাও ভোট দিইনি, গোটা পরিবারের ভোট তোমায় দেবো। মানে আমি বলছি তো, আমি এরকম দিন যাচ্ছে আমার প্রচারে গিয়ে আমি মানে নিজের চোখের জল ধরে রাখতে পারছি না যে মানুষের সঙ্গে কি চূড়ান্ত প্রতারণা করা হলো, কি চূড়ান্ত প্রতারণা। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আমি ভীষণভাবে আধ্যাত্মিকতায় বিশ্বাস করি, আমি সবসময় মহাকাল আমাকে পথ দেখান, আমি সর্বদা মহাকালের দেখানো পথে চলি। আমি খালি তাকে ডাকছি যে মানুষের এই যে তাদের মন পরিবর্তন হয়ে গেল, তাদের এই যে চিন্তন পরিবর্তন হয়ে গেল, আমরা যেন সেই কাজের জায়গায় পৌঁছতে পারি, যেন তারা ভাবেন যে তাদের এই পরিবর্তন সত্যই নতুন সূর্যের ভোর আনলো। বললেন যে মহাকাল পথ দেখাচ্ছে, মানে কি পুজো আচ্ছার সঙ্গে খুব আমি মহাকালের ভক্ত। আমি বাড়ি থেকে ঘুম থেকে উঠে স্নান সেরে যতক্ষণ না শিবের মাথায় জল ঢালি, আমি কথা বলি না কারোর সাথে। আচ্ছা, আমার প্রথম কথা আমার মহাকালের সাথে, আমি গুড মর্নিং করি প্রথম, আমি মহাকালের জল ঢালি আগে, তারপর এটা কি কোনো ব্যাপার রয়েছে মানে যে আমি কারোর সঙ্গে কথা বলবো না, মানে ওই যে আমার মনে হয় শব্দস্খলন? হ্যাঁ, প্রথম কথা আমার তার সঙ্গে। আচ্ছা, আমার প্রথম কথা, আমি স্নান করে বেরিয়ে একদম কোনো ফোন এলো, ফোন আমার মানে কিছু না, সবাই জানে আমি মানে মোটামুটি যারা আমার সঙ্গে, এবার ইলেকশনের সময় ফোন আসছে, আমি যেটা কখনো করি না, ফোনটা ভাইব্রেশন মোডে রাখি যাতে আমি পরে দেখতে পাই যে কে কল, এবং একদম কল ব্যাক করি। সবাই জানে যে সর্বরিদিকে ফোন করলে দিদি ধরতে না পারলে ফোন কল ব্যাক করবে, সবাই। এবং এইটা অদ্ভুত মজার হয়েছে যে আমার ফোনে রাত্রি ধরো 12:30, তখন কোনো এক বুথ সভাপতি ফোন করে, দিদি আপনার প্রচারপত্রটা কিন্তু আমার কাছে এখনো এলো না। আমি কোথায়, কে বলছেন আপনি? না, আমি 59 নম্বর বুথের সভাপতি বলছি। তো এই যে অ্যাক্সেস, এবং তারা জানে যে সর্বরিদি এরকমই, মানে এটাই আর কি। বাড়িতে সেরকম সাপোর্ট থাকে সব সময়? খুব আমার মানে বাড়ির সাপোর্ট, মানে হাজবেন্ড তো লেগে আছে আর কি, একদম। সে তো থিয়েটার ছেড়ে সে এখন মানে আমার যিনি ইলেকশনে একদম, এবং থিয়েটারের পরিচালক মানুষ তিনি, এবং আমার যিনি ইলেকশন এজেন্ট তিনি তো আমার দলের নয়াবাদ তিতাসে তিনি প্রেসিডেন্ট। ফলে এবং আমার দলের যারা সবাই, আমার থিয়েটার দলের সবাই, কেউ সোশ্যাল মিডিয়া দেখছে, আমার যিনি ইলেকশন এজেন্ট, চিফ ইলেকশন এজেন্ট অভিজিৎ দা, তিনি অত্যন্ত সুদক্ষ হাতে পরিচালনা করছেন আমার নির্বাচন। এবং তাকে আমি নিয়ে এসেছিলাম, তিনি 2018 সালে আমার দলে এসেছিলেন। তিনি একজন বাম ঘরানারই মানুষ ছিলেন, কান্তি গাঙ্গুলি স্ত্রী ছিলেন। তো তাকে আমি আমার দলে নিয়ে এসেছিলাম, কারণ তিনি দল ছেড়েছিলেন 2016-তে, যখন সিপিএম কংগ্রেসের হাত ধরলো, তখন তাদের মতন বেশ কিছু মানুষ তারা মনে করেছিল যে শুধুমাত্র ক্ষমতার জন্যে দল এত বড় একটা পদক্ষেপ নিল, আমরা এই দলকে চিনি না। তো যারা ছেড়েছিলেন অভিজিৎ দা তাদের মধ্যে একজন, এবং আমি তারপরে অভিজিৎ। এটা কিন্তু ঘটনা, মানে যেহেতু এমন একটা কেন্দ্র, যে কেন্দ্রে বামেরা একটা সময় শক্তিশালী ছিল, এখনো হয়তো প্রত্যেকেরই বাড়িতে খুঁজলে কম বেশি লাল পতাকা পাওয়া যাবে, তারা কিন্তু অ্যাকচুয়ালি বীতশ্রদ্ধ, মানে তারা সারাক্ষণ ধরে বলেন যে সিপিএম কে আমরা ছোটবেলায় দেখেছি এইটা সেই সিপিএম নয়। ওই ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ যাদবপুর চত্বরে, এবং অভয়ার রাতে আমার মনে আছে যখন রাত দখল চলছে যাদবপুর বাস স্ট্যান্ডের সামনে, যাদবপুরের
বাংলার ইউনিভার্সিটির বেশ কিছু ছেলেমেয়েরা তারা রীতিমতো রক ব্যান্ডের ফেস্টিভ্যাল বসিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো কোথাও মানুষের একটা বোধ হয় দুরকমই হচ্ছে। তোমাকে আমি এটাও বলছি, আমার নিজের অভিজ্ঞতায় গত 3-4 দিন আগে যাদবপুর ইউনিভার্সিটির বেশ কিছু ছেলেমেয়ে, বেশ কিছু, তারা কে কোন মতাদর্শে ভোট দেবে, কারণ জেনজিরা কে কাকে ভোট দেবে, তবে আমার একটাই ভরসা যে তারা নরেন্দ্র মোদীর প্রভাবে ভীষণ প্রভাবিত। হ্যাঁ, ভীষণ প্রভাবিত। তো মানে এক সময় হয়তো এটা ছিল, কিন্তু পরিবর্তন হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই মানে যে হচ্ছে। যাদবপুরে মানে বোধহয় গোটা পশ্চিমবঙ্গে সব থেকে বড় ইফতারটা যাদবপুরে হচ্ছে, সেখানে কিন্তু এখন আবার এখন রামনবমীও রামনবমী হচ্ছে, হচ্ছে, সরস্বতী পুজোও হচ্ছে। এবং সেই ছেলেমেয়েগুলোর কথা আমি বলি, আমাকে ঘিরে ধরে বলছে যে দিদি, আমরা যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং করছি বা মাস্কাম পড়ছি, আমাদের 15,000 টাকার বেতনের অফার আসছে এই বাংলা থেকে, যেটা আমি যদি ব্যাঙ্গালোরে চলে যাই সেটা 70-80 হাজার টাকার প্যাকেজ। আমি কেন থাকবো এখানে? আমরা কেন রাখতে পারবো না আমাদের ছেলেমেয়েদের এখানে? এই প্রশ্ন আমার রয়েছে, এই প্রশ্ন রয়েছে আমার বাড়িতে 24-25 বছরের ছেলে আছে। রোজ কেন ভাবতে হবে যে আমার ছেলেটা বাইরে চলে যাবে, আমি সারাদিন পর বাড়ি এসে আমার ছেলেটার হাসি মুখটা দেখতে পারবো না? আমার যাদবপুরের মায়েদের কাছে এটা বলা, আসুন সংঘবদ্ধ লড়াই করি। আপনি সিপিএম করেন, তৃণমূল করেন, বিজেপি করেন, আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু আমরা যারা মা, এই লড়াই আমাদের মায়েদের লড়াই, যে আমাদের বাচ্চারা আমাদের কোলের কাছে থাকবে, তারা লেখাপড়া করবে, তারা মাথা তুলে আমার রাজ্যে তারা কাজ করবে, সারাদিন পরে তারা বাড়ি ফিরে আসবে, আমাদের সঙ্গে বসে গল্প করবে। আর কি প্রাপ্তি হতে পারে একটা মায়ের, একটা বাবার, কি প্রাপ্তি হতে পারে? কেন সেই পরিস্থিতি আমরা দেখব না? কেন আমাকে দেখতে হবে যে আমার ছেলেটা মাথা নিচু করে? আমি তো একথাও তোমায় বলছি স্বর্ণালী, আমি এমন সব জায়গায় গিয়ে বলছি যে আমি সেই তৃণমূলের সেই ছেলেগুলোর জন্যও আমার মমতা আছে, যারা মাথা নিচু করে তৃণমূলের পতাকা কাঁধে হাঁটে, তাছাড়া তাদের উপায় নেই। তাদের টোটোটাকে ভেঙে দেবে, অটোর রুট ক্যান্সেল করে দেবে, দোকানটাকে উঠিয়ে দেবে। এমনকি যৎসামান্য ইনকাম করে যদি বাড়ি করতে চায় বা কোথাও পারবে ফ্ল্যাট না। বুক করতে চায়, সেখানেও কাটমানি, পারবে না, সিন্ডিকেট রাজ একদম। এবং তুমি ভাবতে পারবে না, আমাকে 106 নম্বর ওয়ার্ডের ছেলেমেয়েরা, এই ছেলেরা, মেয়েরা না সরি, ছেলেরা, ভাইয়েরা বলছে তারা তৃণমূল করে, তারা তৃণমূলটাই করে। তারা আমাকে ফোন করে তারা আমাকে বলছে যে দিদি, বউয়ের গয়না বন্ধক দিয়ে একটু ব্যবসা করার চেষ্টা করছি, মালিককে খুশি করব নাকি পেটের ভাত জোগাবো। এটা বলছে, এটা বলছে, এরা এরা তৃণমূল করে, এরা বলছে। আমি যার জন্য প্রতিটা ওয়ার্ডের মিটিংয়ে গিয়ে বলছি যে ভাই, তোরা হাঁট তৃণমূলের পতাকা কাঁধে, তোরা বুথে বস তৃণমূলের, তোরা দেয়াল লেখ তৃণমূলের, ভোটটা বিজেপিকে দে ভাই, যাতে তোদের বাচ্চাগুলো যেন তোদের মতন জীবন না হয়। কিন্তু একটা লাস্ট প্রশ্ন করবো, এবার ছেড়ে দেবো। সেটা হচ্ছে যে সংগঠন, যেটা বারবার করে বলা হয় যে বিজেপির আসল সমস্যা হচ্ছে মানে একদম তৃণমূল স্তরের সংগঠন। সর্বরিদি লড়ছেন, তিনি চেষ্টা করছেন, তার কথা শুনতে খুব ভালো লাগছে, মানুষরা আসছেন, মহিলারা উদ্বুদ্ধ হচ্ছেন, বয়স্ক মানুষরাও আসছেন, কিন্তু যারা ভোটের কাজ করবেন একদম গ্রাউন্ড লেভেলে, সেই সংগঠন কি আদৌ যাদবপুরে বিজেপির আছে? বিজেপি সেই সংগঠন কতটা শক্তিশালী রয়েছে? লোক কোথায়? বুথে বসার মতো লোক রয়েছে, এজেন্ট রয়েছে? আমি একটা কথা বলছি, আজকের দিনে বললাম, 29শে এপ্রিল যাদবপুর ভারতীয় জনতা পার্টির মেশিনারিজ দেখবে, কথা দিলাম তোমায়, দেখবে কিভাবে ভোট করায় যাদবপুর বিজেপি, কিভাবে ভোট হবে। এবং মানুষ তৈরি হয়েছে, সেই নিশ্চয়ই মানুষ, ছেলেপুলে আছে, লোকজন আছে, 100বার আছে। মানুষ এগিয়ে এসে ভোটটা যাতে দিতে পারে সেই ব্যবস্থা টিম যাদবপুর। আমি বলেছি, আমি একা সর্বরী মুখার্জি নই প্রার্থী হিসেবে, প্রতিটা কর্মীর নাম সর্বরী মুখার্জি, আমার যাদবপুরের প্রতিটা কর্মী সর্বরী মুখার্জি, প্রতিটা বুথে সর্বরী মুখার্জি। সুতরাং আমার প্রত্যেকটা বুথ আগলাবে যারা ভেতরে এবং বাইরে, তার প্রতিটা সর্বরী মুখার্জির তৈরি এই লড়াইয়ের জন্য। বেশ, অল দ্য বেস্ট সর্বরিদি। ভোট হোক, লড়াই হোক, এবং আবার কথা হবে ভোটের রেজাল্টের পর। জানি না কতখানি সংগঠন আপনার মানে বললেন যে শক্তি, আবির খেলবে যাদবপুরে, আবির খেলবে যাদবপুর, আবির খেলবে, গেরুয়াময় হবে যাদবপুর। বেশ, তাহলে ইলেকশনের পরে আবার দেখা হবে, কথা হবে, এবং তখন যাই হয়ে যাক রেজাল্ট, নিঃসন্দেহে আমরা ফিডব্যাক নেব যে কোনটা ছিল ইউএসপি আর কোনটা সেক্ষেত্রে আরও হয়তো সেদিকে নজর দেওয়া বাকি ছিল। এনিওয়ে, আমরা সেই রেজাল্টের জন্য অপেক্ষা করি। কিন্তু একটা বার্তা আমার মনে হয় এই জায়গা থেকে আপনি দিয়ে রাখুন, যাই হয়ে যাক, এই যে স্থানীয় স্তরে যে একটা মারামারি, হানাহানি, হিংসা, এটা যদি রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে সেখান থেকে না আসে, তাহলে কিন্তু খুব মুশকিল। কারণ আপনারা ক্যান্ডিডেট হন, আপনারা লড়াই করেন, আপনারা ভোটে প্রচার করেন, তারপর
সাধারণ মানুষের মধ্যে যে রেজাল্ট বেরোনোর পর যে একটা অদ্ভুত চলে আসে, একটা বুঝে নেওয়া, চ্যালেঞ্জ নিয়ে নেওয়া, ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব নিয়ে নেওয়ার একটা পালা, আমরা আগের বিধানসভার একটা ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা আমাদের এখনো মনে রয়েছে। কি বার্তা দেবেন সর্বরী মুখার্জি, কি বার্তা দেবে? আমি আমার সমস্ত কার্যকর্তাদের কাছে, আমাদের সমর্থকদের কাছে একটাই কথা বলবো, নিশ্চয়ই আনন্দের। যাদবপুর এবার পদ্মফুল ফুটবে, কিন্তু পদ্মফুল ফোটা মানে প্রতিটি বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ আসা। তাই আমরা সবাই যেন সংযত থেকে আনন্দ করে আমরা কিন্তু জিতবো, মানে শুধু বিজেপি জিতবে না, যাদবপুর বিধানসভা জিতবো। তাই বিধানসভার প্রতিটি মানুষের অবদানকে মাথায় রেখে আমরা আমাদের বিজয় সেলিব্রেট করব, এইটা আমার ধারণা, আমার ইচ্ছে, এবং আমি তেমনভাবেই আমার সেই অনুভব আমি রাখি। আমার কার্যকর্তারাও, আমি জানি তারাও সংবেদনশীল কার্যকর্তা, তার পরিচয় তারা 29 তারিখেও দেবেন, 4 তারিখেও দেবেন। 294টা কেন্দ্র, সেখানকার প্রার্থী, তাদের প্রচার, তাদের কথা, প্রার্থী পরিচয়, এগুলো নিয়ে আমাদের এই প্রাইম টাইম চলছে। আগামীকাল দেখা হবে আবার অন্য একটা কেন্দ্র, অন্য কোনো প্রার্থীর সঙ্গে। নমস্কার।